Audio Jungle. নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের একটি মজাদার গল্প পাঠ করে শোনাবো। এই গল্পটি কিন্তু অনেকগুলি নামে আমরা অনেকগুলি সংকলনে পেয়ে থাকি। কোথাও আমরা পেয়ে থাকি ডমরুধরের গল্প, তো কোথাও আমরা পেয়ে থাকি কুম্ভীর বিভ্রাট। তো সেই গল্পটি কিন্তু আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। তো চলুন বিশেষ দেরি না করে আজকের গল্প আমরা শুনে নিই। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুধরের গল্প। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনের নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায় অথবা কিনারায় উঠিয়া। এইসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। একবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদম পর্বতের কালনিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গাদেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে কুমির এক গালে খেতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজকচ্ছপকে কুমির নষ্ট করিতে পারে। ইহারক দেহ বৃহৎ, তাল গাছের ন্যায় বড়। ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এই কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ একেবারে গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে সিঁত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙুলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার পর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতেও লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কি রূপে নিষ্কৃতি পায়, এইরূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমা সমক্ষে গিলিয়া ফেলিল। এই নৌকোয় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশে যাইতেছিল। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা তো জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এক চিন্তা উদয় হল। চিরকাল আমি কপালে পুরুষ, যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করি আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নঙ্গর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তাহার পর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটি নাকি মানুষকে খাইয়াছে। 4 দিন পূর্বে এক সাঁওতালেনি এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বঁড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাতসুতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাতসুতার ন্যায় হইল। নঙ্গরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্য দিক এক গাছে পাক দিয়া রাখিলাম। তাহার পর 50 জন সরল লোককে নিকটে লুকায়িত রাখিলাম।
বেলা 3টার সময় আমাদের সেই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বঁড়শিতে মহিষের বাছুর বাঁধিয়া দিয়েছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আমরা আর কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে পড়িল টান। তখন আমরা বুঝলাম যে নঙ্গরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে। বঁড়শির ন্যায় নঙ্গর কুমিরের মুখে বাঁধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বঁড়শিতে গাঁথিয়াছি, ওই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নোঙ্গর বা ভাঙিয়া যায়, কখনো ভয় হইল যে সেই জাহাজের দড়া ছিঁড়িয়া যায়, কখনো ভয় হইল গাছ উৎপাতিত হইয়া নদীতে গিয়া বা পড়ে। নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আমাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। আর ঠিক সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি এইরূপ কুমিরের সঙ্গে আমাদের যুদ্ধ চলিতে লাগিল। প্রাতঃকালে কুমির হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোঁড়া, বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট আমরা চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনাইয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিল, আচ্ছা কি দেখিলে কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, তা তুমি কি দেখিলে? অন্যান্য সত্রীগণ জিজ্ঞাসা করিলেন, বলে না কি দেখিলে, বলো কি দেখিলে, বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। ডমরুধর বলিলেন, বলে কি ভাই আর এই দুঃখের কথা? কুমিরের পেটের ভিতর দেখি না সেই সাঁওতাল রমণী 4 দিন পূর্বে কুমির যাহাকে আত্মভক্ষণ করিয়াছিল, সেই রমণী পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপর করিয়া সেই বেগুনগুলি সম্মুখে ডাঁয় করিয়া রাখিয়াছে। ঝুড়ির ওপর বসিয়া রমণী বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভেতর ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির ওপর বসিয়া স্ত্রীলোকটি বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল শুনি? কুমিরের পেটের ভেতর সে খরিদ্দার পাইল কোত্থেকে? যা খুশি তাই। বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার কি আর তখন সময় ছিল? সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল, তাহা দেখে আমার হাড় জ্বলিয়া গেল। আর আমি তখন জিজ্ঞাসা করিব? আমি শুধু তখন বলিয়াছিলাম, ও গহনা তো আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে বলছি। কাউ মাও করিয়া স্ত্রীলোকটি আমার সহিত এমন ঝগড়া করিতে লাগিল যে তাহার পর তার পুত্রগণ, তাহার জাতি ভাইগণ কাঁড়, বাঁশ ও লাঠি সোটা নিয়ে আমাকে মারতে দৌড়ালো। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ হইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল।
সাঁওতালগণ সেই স্ত্রীলোকটিকে ঘরে লইয়া চলিয়া গেল। পূর্বদেশীয় সে ভদ্র মহিলার একখানি গহনাও আর আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য হলেও সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত সব আজগবি গল্প তুমি কোত্থেকে পাও বলে দেখি। ডমরুধর বলিলেন, হ্যাঁ, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিল। যেই 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 সে তারা লইয়া গেল, তাই এখন বলিতেছে এসব আজগবি গল্প। কলি ধর্মই বটে এটা। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এই কুমিরের গল্প যে সত্য, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই প্রমাণ আছে। এই দেখো এই দেখো এই দেখো, কোমরে 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 দেখো, কোমরে ব্যথার জন্য সেই কুমিরের দাঁত আমি পরিয়ে আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সেই কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের মতো দাঁতের মতো লাগছেই বা কেন? ডমরুধর উত্তর করিলেন, আরে বাবা, তোদের এত প্রশ্ন না। কত মানুষ খেয়েছে বল দেখি? অত মানুষ খাইয়া সেই কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়েছিল, বুঝলি ঘোড়ার ডিম।